আজ আমরা আধুনিক ইরান কিভাবে আজকের এই রূপে এলো সেই গল্পটা একটু বোঝার চেষ্টা করব। একটা প্রাচীন রাজতন্ত্র থেকে কিভাবে একটা ইসলামিক প্রজাতন্ত্রে এই রূপান্তর হলো, এটা ছিল বিংশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা। চলুন এর পেছনের মূল কারণ আর বিভিন্ন পর্যায়গুলো খতিয়ে দেখা যাক। শুরুতেই এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু এমনি এমনি বলা নয়। এটা ইরানের জাতীয় পরিচয়ের একেবারে গভীরে থাকা একটা অনুভূতির কথা বলে, প্রতিরোধ আর আত্মবিশ্বাস। তো এই মনোভাবটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, দেখতে হবে এর রূপান্তরের মুহূর্তগুলোকে। তো চলুন আলোচনাটা শুরু করা যাক ইরানের ইতিহাসের দুটো মূল ভিত্তি দিয়ে। একদিকে ছিল পারস্যের সেই প্রাচীন রাজতন্ত্র, আর অন্যদিকে শিয়া ইসলামের গভীর শিকড়। এই দুটো শক্তিই কিন্তু শত শত বছর ধরে দেশটির পরিচয় তৈরি করেছে, আর আধুনিক যুগে এসে এই দুটো শক্তি ভেতর এবং বাইরের নানা চাপের মুখে পড়ে। এই যে টাইমলাইনটা, এটা আমাদের বুঝতে সাহায্য করে যে বিংশ শতকের ঠিক আগে ইরানের অবস্থাটা কেমন ছিল। দেখুন, দুটো জিনিস একদম পরিষ্কার, একটা শক্তিশালী রাজতন্ত্র আর একটা প্রভাবশালী রাষ্ট্রধর্ম। আর ইরানের পরবর্তী সব রাজনৈতিক সংঘাত কিন্তু এই দুটো শক্তির টানাপোড়েনকে কেন্দ্র করেই হয়েছে। আচ্ছা, এবার আসা যাক ২০ শতকের প্রথম বড় পরিবর্তনটার দিকে, পাহলভী রাজবংশের উত্থান। এটা ইরানের ইতিহাসে একটা একদম নতুন অধ্যায়ের শুরু ছিল। একটা চেষ্টা ছিল পুরো দেশটাকে পশ্চিমা ধাঁচে আধুনিক করে তোলার। আর এই যে পরিবর্তনের কথা বলছি, এর পেছনের মূল ধারণাটা ছিল ধর্মনিরপেক্ষতা বা সেকুলারাইজেশন। মানে পাহলভী শাসকরা মনে করতেন একটা আধুনিক রাষ্ট্র বানাতে হলে ধর্মকে রাজনীতি আর সমাজ থেকে আলাদা করতে হবে। এটাই ছিল তাদের রাষ্ট্র চালানোর মূল দর্শন। পাহলভীরা যে সংস্কারগুলো এনেছিলেন সেগুলো ছিল অনেকটা উপর থেকে চাপিয়ে দেওয়া এক বিপ্লবের মতো। যেমন ধরুন, দেশের নামটা পারস্য থেকে বদলে ইরান রাখা হলো। এটা শুধু একটা নাম বদল ছিল না, এর পেছনে একটা বড় উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হলো একটা আর্য জাতিগত পরিচয়ের উপর জোর দেওয়া আর ইসলামিক পরিচয়টাকে একটু পেছনে ঠেলে দেওয়া। আর এই পদক্ষেপটাই কিন্তু সমাজে একটা গভীর বিভেদ তৈরি করে ফেলেছিল। এর পরের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে ইরানের ভেতরের রাজনীতি আর আন্তর্জাতিক ভূ-রাজনীতি যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আর আলোচনার কেন্দ্রে একটাই জিনিস, ইরানের অমূল্য সম্পদ, তেল। মোহাম্মদ মোসাদ্দেক যখন ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করলেন, মানে ব্রিটিশদের হাত থেকে এর নিয়ন্ত্রণ নিয়ে নিলেন, এটা ছিল আসলে দেশের অর্থনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনার একটা বিশাল পদক্ষেপ। ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তির একটা প্রতীক ছিল এটা। কিন্তু এই সিদ্ধান্তটা সরাসরি ব্রিটেন আর আমেরিকার স্বার্থে বিশাল এক আঘাত হানে, আর সেখান থেকেই একটা আন্তর্জাতিক সংঘাতের মঞ্চ তৈরি হয়ে যায়। এই যে ১৯৫৩ সালের অভ্যুত্থান, যাকে বলা হয় অপারেশন অ্যাজাক্স, এটা ইরানের ইতিহাসে একটা মোড় ঘোরানো ঘটনা। এটা শুধু একটা নির্বাচিত সরকারের পতন ছিল না, এর চেয়েও অনেক বড় কিছু ছিল। এই ঘটনার পর থেকে ইরানিদের মনে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে একটা গভীর অবিশ্বাস আর রাগ জন্মে যায়। আর শাহের শাসন ব্যবস্থাটা একটা বিদেশি শক্তির হাতের পুতুল হিসাবে পরিচিতি পায়, যা কিন্তু পরের বিপ্লবের অন্যতম একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এবার গল্পের মঞ্চে দুজন প্রধান চরিত্র, একদিকে পশ্চিমা সমর্থিত শাহ আর অন্যদিকে নির্বাসনে থাকা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। তাদের দুজনের আদর্শের সংঘাতই ইরানের ভবিষ্যৎটা ঠিক করে দিয়েছিল। এখানে আমরা যেন দুটো আলাদা ইরানকে দেখতে পাচ্ছি। একদিকে শাহের শ্বেত বিপ্লব, যেখানে খুব দ্রুত অর্থনৈতিক আধুনিকায়ন হচ্ছে, কিন্তু তার সাথে চলছে মারাত্মক রাজনৈতিক দমনপীড়ন। আর ঠিক তার বিপরীতে আয়াতুল্লাহ খোমেনির আদর্শ, যেখানে ঐতিহ্য, ধর্ম আর পশ্চিমা বিরোধিতাকে ভিত্তি করে একটা অন্য পথের কথা বলা হচ্ছে। আর এই দ্বিতীয় পথটাই কিন্তু দেশের সাধারণ মানুষের একটা বিরাট অংশকে আকর্ষণ করেছিল। শাহ ভেবেছিলেন তার সবচেয়ে বড় সমালোচককে দেশ থেকে বের করে দিলেই সব ঝামেলা চুকে যাবে, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। আয়াতুল্লাহ খোমেনিকে নির্বাসনে পাঠিয়ে তিনি আসলে তাকে আরও শক্তিশালী করে তুললেন। দেশের বাইরে থেকে খোমেনি হয়ে উঠলেন প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। তার ভাষণ, তার কথা ক্যাসেটের মাধ্যমে সারা ইরানে ছড়িয়ে পড়তে লাগল, আর তার জনপ্রিয়তাও বাড়তে থাকল। তো দশকের পর দশক ধরে যে ক্ষোভটা ভেতরে ভেতরে জমছিল, এখন আমরা দেখব সেটা কিভাবে একটা পুরোদস্তুর বিপ্লবে পরিণত হলো। সেই বিপ্লব যা ২৫০০ বছরের পুরনো রাজতন্ত্রকে ইতিহাসের পাতায় পাঠিয়ে দিয়েছিল। আর এই বিপ্লবের পথে ব্ল্যাক ফ্রাইডে ছিল একটা নির্ণায়ক মুহূর্ত। সেদিন যখন নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের ওপর গুলি চালালো, তখন আপোষের সব রাস্তা বন্ধ হয়ে গেল। রাষ্ট্রের এই নিষ্ঠুর দমনপীড়ন বিরোধী আন্দোলনকে আরও বেশি একজোট আর জেদি করে তুলল।
এরপর যখন শাহ দেশ ছেড়ে পালালেন সেটা ছিল পুরনো শাসন ব্যবস্থার কফিনের শেষ পেরেক। তার চলে যাওয়ার সাথে সাথে দেশে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হল, আর সেই সুযোগটাই কাজে লাগালো বিপ্লবী শক্তিগুলো। আর ঠিক সেই শূন্যতা পূরণ করতেই দেশে ফিরলেন আয়াতুল্লাহ খোমেনি। 15 বছর পর তার ফেরাটা শুধু একজন মানুষের ফিরে আসা ছিল না, এটা ছিল বিপ্লবের নেতৃত্বের এক আনুষ্ঠানিক পালাবদল। লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমেছিল। তিনি এসে বিপ্লবের হাল ধরলেন। শেষ পর্যন্ত যখন সেনাবাহিনী ঘোষণা করল যে তারা নিরপেক্ষ, অর্থাৎ তারা আর শাহের পক্ষ নেবে না, তখনই পাহালুবি শাসনের পুরোপুরি পতন ঘটল। এই দিনটি ইরানে ইসলামিক বিপ্লবের বিজয় দিবস হিসেবে পালিত হয়। শত শত বছরের রাজতন্ত্রের অবসান হল। বিপ্লব তো হল, কিন্তু এরপর কি? আলোচনার এই শেষ ভাগে আমরা দেখব এই বিপ্লব কিভাবে একটা নতুন রাষ্ট্র তৈরি করল আর তার প্রভাব আজকের ইরানের ওপর কতটা। বিপ্লবের পর একটা গণভোটের আয়োজন করা হলো। এটা ছিল নতুন শাসন ব্যবস্থাকে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উপায়। আর দেশের বিশাল সংখ্যক মানুষ রাজতন্ত্রের বিপক্ষে আর একটা নতুন ব্যবস্থার পক্ষে ভোট দিল। আর সেই ভোটের উপর ভিত্তি করেই ইরানকে আনুষ্ঠানিকভাবে একটা ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলো। এটা কিন্তু একটা একদম নতুন ধরনের শাসন ব্যবস্থা, যেখানে ধর্ম আর প্রজাতন্ত্রের ধারণাগুলোকে মেলানোর চেষ্টা করা হয়েছে। এই ব্যবস্থাটা ইরানের পরিচয়কে দেশের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই পুরোপুরি বদলে দিয়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এই দাঁড়াচ্ছে, ২৫০০ বছরের রাজতন্ত্রকে সরানোর পর ইরানকে একেবারে নতুন করে গড়া হলো, কিন্তু সেই যে বিপ্লবী ভিত্তি, সেটা কিভাবে আজও দেশটির ভাগ্যকে নিয়ন্ত্রণ করে চলেছে? এই প্রশ্নটা আমাদের ভাবায়, কারণ ১৯৭৯ সালের বিপ্লবের শেকড় শুধু ইরানের অতীতকে ব্যাখ্যা করে না, এটা দেশটির বর্তমান আর ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করে। এর প্রভাব আজও দেশটির রাজনীতি, সমাজ আর পুরো বিশ্বের সঙ্গে তার সম্পর্কের মধ্যে